কল্পনা করুন তো, একটা সম্পদ কেনা হলো আর চোখের পলক ফেলার আগেই সেটা আবার লাভে বিক্রি করে দেওয়া হলো। হুম। মানে অবসরের জন্য বছরের পর বছর কোনো ভালো কোম্পানির শেয়ার কিনে হোল্ড করে রাখার যে পুরনো ধীরস্থির বিনিয়োগের ধারণা, সেটা একেবারে ভুলে যান। হ্যাঁ, ওটা একদম অন্য জগৎ। আজ আমরা ফাইন্যান্স এবং ট্রেডিংয়ের এমন একটা জগৎ নিয়ে কথা বলবো যেখানে কয়েক সেকেন্ড বা ধরুন মিলি সেকেন্ডের ভগ্নাংশই নির্ধারণ করে দেয় লাভ বা লোকসানের পার্থক্য। আমাদের আজকের বিষয় হচ্ছে স্ক্যাল্পিং। রাইট। নামটা শুনলে মনে হতে পারে খুব দ্রুত ছোঁ মেরে কিছু একটা তুলে নেওয়া, কিন্তু বাস্তবের পেছনের মেকানিজমটা প্রচণ্ড জটিল, অত্যন্ত গাণিতিক এবং বেশ কিছু ক্ষেত্রে বিতর্কিতও বটে। একদম ঠিক বলেছেন। আর আজকের এই গভীর বিশ্লেষণের ভিত্তি হিসাবে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উৎস ঘেঁটে দেখেছি। আচ্ছা। মানে এর মধ্যে রয়েছে এক্সনেস এবং ট্রেডলকারের মতো রিটেল ট্রেডিং প্ল্যাটফর্মের প্র্যাকটিক্যাল গাইড, তারপর হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং বা HFT নিয়ে ডেসিমাস ক্যাপিটাল মার্কেটসের একটা বেশ ভারী একাডেমিক পেপার, আর সাথে উইকিপিডিয়া থেকে নেওয়া স্ক্যাল্পিংয়ের ঐতিহাসিক আর আইনি নথিপত্রের বিস্তারিত তথ্য আছে। চমৎকার। তো আমাদের আজকের লক্ষ্য হল এই স্ক্যাল্পিংয়ের চারপাশের মিথগুলো সরিয়ে এর আসল মেকানিজমটা উদ্ঘাটন করা। এটা কি শুধুই দ্রুতগতির কোনো ট্রেডিং কৌশল, নাকি এর আড়ালে মার্কেট মেকারদের লিকুইডিটি গেম, প্রাতিষ্ঠানিক অ্যালগরিদমের ম্যানিপুলেশন বা আইনগত জালিয়াতির মতো বিষয়গুলো জড়িয়ে আছে? আচ্ছা, বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। অবশ্যই। স্ক্যাল্পিংয়ের মূল মেকানিজম বুঝতে হলে আমাদের একদম মাইক্রো মার্কেটের লেভেলে যেতে হবে, মানে অর্ডার বুকের ভেতরে আসলে কি ঘটছে সেখানে। আচ্ছা। ট্রেডিংয়ের যতগুলো ধরন আছে তার মধ্যে এটি হলো সবচেয়ে সংক্ষিপ্ত রূপ। যারা নিয়মিত মার্কেট ফলো করেন তারা ওই বিড আস্ক স্প্রেড সম্পর্কে নিশ্চয়ই জানেন। হ্যাঁ, কেনা বেচার দামের যে পার্থক্যটা থাকে। রাইট। স্ক্যাল্পারদের মূল টার্গেট কিন্তু কোনো বড় প্রাইস মুভমেন্ট বা ট্রেন্ড নয়, বরং এই স্প্রেড থেকে ক্ষুদ্রতম লাভটুকু বের করে আনা। উইকিপিডিয়ার সূত্র অনুযায়ী এর মূল দর্শনই হল বাজারে আপনার এক্সপোজার বা অবস্থানের সময় যত কম হবে, হঠাৎ কোনো নেতিবাচক মুভমেন্টে আটকা পড়ার ঝুঁকি তত কমবে। একদম তাই। কিন্তু এখানে তো একটা অদ্ভুত স্ববিরোধিতা আছে, তাই না? কি রকম? মানে যদি লক্ষ্য শুধুই স্প্রেড থেকে আয় করা হয়, তবে একজন ট্রেডার তো মূলত মার্কেট মেকারদের ডোমেনে ঢুকে পড়ছে। তা তো বটেই। স্প্রেডের এই সামান্য কয়েক সেন্ট বা পিপস লাভ করার জন্য পুরো ক্যাপিটাল ঝুঁকিতে ফেলাটা তো মানে এটা অনেকটা পাইকারি বাজারে জিনিস কিনে খুচরা বাজারে সামান্য লাভে বিক্রি করার মতো। কিন্তু এখানে পুরো প্রক্রিয়াটা ঘটছে চোখের পলকে, আর দিনে শত শতবার। হ্যাঁ, আর ঠিক এই কারণেই স্ক্যাল্পিংয়ের গণিতটা অন্য যে কোনো ট্রেডিংয়ের চেয়ে সম্পূর্ণ আলাদা। আচ্ছা। ধরুন সুইং ট্রেডিংয়ের কথা যদি ধরি, একজন ট্রেডার হয়তো 10টা ট্রেডের মধ্যে 3টাতে জিতেও মাস শেষে লাভে থাকতে পারে। রাইট। কারণ তার রিস্ক রিওয়ার্ড রেশিও ভালো থাকে, হ্যাঁ, হয়তো 1.3 বা তার চেয়েও বেশি থাকে। কিন্তু স্ক্যাল্পিংয়ে এই রেশিওটা উল্টে যায়। উল্টে যায় মানে? যেহেতু স্প্রেড থেকে পাওয়া লাভের পরিমাণ খুবই সামান্য আর এর সাথে ব্রোকারের কমিশন বা ফি যুক্ত থাকে, তাই প্রতিটি ট্রেডে লাভের চেয়ে সম্ভাব্য লোকসানের আকার বড় হতে পারে। ও আচ্ছা। এই গাণিতিক ঘাটতি পোষানোর জন্য একজন স্ক্যাল্পারের অন্তত 80% উইন রেট প্রয়োজন হয়। বাপরে, 80%? তার মানে এখানে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল বা দীর্ঘমেয়াদী ব্যালেন্স শিটের কোনো মূল্যই নেই। একদমই নেই। পুরোটাই চার্টের ডেটা আর প্রবাবিলিটির খেলা। রাইট। স্ক্যাল্পারদের কোম্পানির ভবিষ্যৎ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তারা মূলত বাজারের লিকুইডিটি বা তারল্য প্রদানকারীদের সাথে এক ধরনের ইঁদুর বিড়াল খেলায় মেতে ওঠে। মানে স্প্রেডটা মূলত আসে কাদের কাছ থেকে? স্প্রেডটা আসে মোমেন্টাম ট্রেডার্সদের কাছ থেকে। মানে ধরুন যারা কোনো ব্রেকিং নিউজের কারণে তড়িঘড়ি করে মার্কেট প্রাইসে অর্ডার প্লেস করে ফেলে। আচ্ছা। আর স্ক্যাল্পাররা অনেক সময় সেই সুযোগটাই নেয়। বুঝতে পেরেছি। এবার একটু গাইডলাইনগুলোর দিকে তাকানো যাক। আমরা যদি এক্সনেসের গাইডলাইনের দিকে তাকাই, সেখানে রিটেল বা সাধারণ স্ক্যাল্পারদের জন্য 5 মিনিটের চার্ট ব্যবহারের ওপর খুব জোর দেওয়া হয়েছে। কিন্তু এই হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিংয়ের যুগে, যেখানে মিলি সেকেন্ডে হিসাব হয়, সেখানে 1 মিনিটের চার্ট ছেড়ে 5 মিনিটের চার্ট কেন এত গুরুত্বপূর্ণ? এর পেছনে খুব শক্ত একটা যান্ত্রিক কারণ আছে।
1 মিনিটের চার্টে যে প্রাইস মুভমেন্টগুলো দেখা যায় তার বেশিরভাগই হলো নয়েজ। নয়েজ মানে? মানে এই নয়েজ মূলত হাই ফ্রিকোয়েন্সি অ্যালগোরিদমগুলোর লিকুইডিটি হান্টিংয়ের কারণে তৈরি হয়। আচ্ছা। অ্যালগোরিদমগুলো ছোট ছোট স্টপ লস ট্রিগার করার জন্য দামকে ক্ষণিকের জন্য একটু উপরে বা নিচে ঠেলে দেয়, কিন্তু 5 মিনিটের টাইম ফ্রেমে এই অ্যালগোরিদমিক নয়েজগুলো বড় প্রাতিষ্ঠানিক ভলিউমের কাছে চাপা পড়ে যায়। ও, বুঝতে পারছি। ফলে মার্কেট স্ট্রাকচার এবং ট্রেন্ড অনেক বেশি স্পষ্ট আর নির্ভরযোগ্য হয়ে ওঠে। এই টাইম ফ্রেমের বিষয়টা শুনলে লিন্ডা রসাকের কথা মনে পড়ে। হ্যাঁ, বিখ্যাত মানি ম্যানেজার। তিনি তো $300 মিলিয়ন ফান্ড পরিচালনা করতেন এবং তিনিও প্রায় 10 মিনিটের শর্ট টার্ম সেটআপ ব্যবহার করতেন। রাইট। এত বড় প্রাতিষ্ঠানিক ফান্ড নিয়েও এত ছোট টাইম ফ্রেমে কাজ করার কারণটা কি তবে? শুধু নয়েজ এড়ানো? নয়েজ এড়ানো তো বটেই, সাথে লিকুইডিটি অ্যাবজর্ব বা শোষণ করার একটা ব্যাপার থাকে এখানে। সেটা কেমন? ধরুন $300 মিলিয়ন ফান্ড যদি একবারে বাজারে ঢোকানো হয়, সেটা তো নিজের প্রতিকূলে বিশাল প্রাইস মুভমেন্ট তৈরি করবে, তাই না? হ্যাঁ, দাম তো হু হু করে বেড়ে বা কমে যাবে। ঠিক। তাই বড় ফান্ডগুলো ছোট ছোট টাইম ফ্রেমে অর্ডারগুলোকে ভেঙে ভেঙে এক্সিকিউট করে। এক্সনেস গাইডে ওই 5, 10, 20 ইএমএস স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে। মানে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ? হ্যাঁ, 5, 10 এবং 20 পিরিয়ডের মুভিং অ্যাভারেজ যখন একসাথে মিলিত হয় তখন সেটা প্রাইস অ্যাকশনের একটা পরিষ্কার মোমেন্টাম নির্দেশ করে, যা এই ধরনের প্রাতিষ্ঠানিক ভলিউমের সাথে তাল মেলাতে সাহায্য করে। সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এখানেই। হুম। মানে যদি 5, 10, 20 ইএমএস স্ট্র্যাটেজি বা ধরুন ব্রেক অ্যান্ড রিটেস্ট ফলো করাটা এতই গাণিতিক হয়, তবে রিটেল ট্রেডাররা কেন স্ক্যাল্পিং করে সফল হতে পারছে না? কারণ বিষয়টা অতটা সোজা নয়। কিন্তু ব্রেক অ্যান্ড রিটেস্ট তো চার্টে দেখলেই বোঝা যায়। একটা লেভেল ভাঙল, আবার আগের জায়গায় ফিরে এলো আর ট্রেড নিয়ে নেওয়া হলো। চার্টে দাগ টানা তো আর রকেট সায়েন্স নয়। ব্রেক অ্যান্ড রিটেস্ট চার্টে দেখতে সোজা হলেও লাইভ মার্কেটে এর মেকানিজমটা খুবই নিষ্ঠুর। নিষ্ঠুর? কিভাবে? মার্কেট যখন রিটেস্ট করার জন্য ফিরে আসে তখন ওই ব্রেকআউট ট্রেডাররা লোকসানে পড়ে প্যানিক করে পজিশন ক্লোজ করতে থাকে, আর স্ক্যাল্পাররা মূলত এই প্যানিক থেকে তৈরি হওয়া লিকুইডিটিটাই ব্যবহার করে। ও আচ্ছা। কিন্তু এটা সঠিকভাবে কাজে লাগানোর জন্য শুধু দাগ টানলেই হয় না। এক্সনেস গাইডে পরিষ্কার বলা হয়েছে এটিআর বা অ্যাভারেজ ট্রু রেঞ্জ এবং স্টোক্যাস্টিক অসিলেটরের মতো ভোলাটিলিটি টুলসগুলো নিখুঁতভাবে বুঝতে হবে। এটা বাস্তবে কিভাবে কাজ করে একটা উদাহরণ দেওয়া যায়? হ্যাঁ, এক্সনেসের দেওয়া সোনার ট্রেডিংয়ের উদাহরণটাই দেখা যাক। মানে XAU/USD আচ্ছা। ডলারের একটা স্টপ লস রাখবে, কিন্তু সাধারণ ভলাটিলিটি যেহেতু $7, তাই কোনো আসল প্রাইস মুভমেন্ট ঘটার আগেই শুধু সাধারণ মার্কেট নয়েজেই তার স্টপ লস হিট করে যাবে। রাইট, সে মার্কেট থেকে ছিটকে পড়বে। একদম। তাকে হিসাব করে অন্তত $4-5 বাফার রাখতে হবে। অর্থাৎ এখানে প্রতিটি সিদ্ধান্ত পুরোপুরি ডেটা ড্রিভেন হতে হয়, ইমোশন বা অনুমানের কোনো জায়গা নেই। এই গাণিতিক হিসাবগুলো তত্ত্বগতভাবে শুনতে খুব নিখুঁত মনে হয়, কিন্তু ট্রেডলকারের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় লাইভ মার্কেটের বাস্তবতা আর এই তাত্ত্বিক হিসাবের মধ্যে একটা বিশাল দেয়াল আছে। হ্যাঁ, আর এই দেয়ালটার নাম হলো স্লিপেজ। রাইট, স্লিপেজ। স্ক্যাল্পারদের সবচেয়ে বড় অদৃশ্য শত্রু হলো এই স্লিপেজ। আইজি ডেটা অনুযায়ী আপনি যে দামে অর্ডার দিলেন আর যে দামে সেটা এক্সিকিউট হলো তার মাঝের পার্থক্যটাই স্লিপেজ। হ্যাঁ। যখন কোনো স্ক্যাল্পার স্প্রেড থেকে মাত্র 2 বা 3 পেপস লাভের আশা করছে, তখন এক্সিকিউশনের সামান্য দেরি পুরো ট্রেডটাকে লসে পরিণত করতে পারে। বিষয়টার মেকানিজমটা একটু ভেঙে বলা যাক। ধরা যাক ইউএসসিপিআই বা মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ ডেটা রিলিজের সময় গোল্ডে কোনো স্ক্যাল্পার ট্রেড করছে। আচ্ছা, ওই মুহূর্তে আসলে অর্ডার বুকে কি ঘটে যার কারণে এই স্লিপেজ হয়? খুব চমৎকার একটা পরিস্থিতি এটা। সিপিআই ডেটা রিলিজের ঠিক আগ মুহূর্তে মার্কেট মেকাররা জানে যে বাজারে এখন বিশাল এবং অপ্রত্যাশিত ভোলাটিলিটি আসবে। নিজেদের ঝুঁকি এড়াতে তারা মুহূর্তের জন্য তাদের বড় লিমিট অর্ডারগুলো বুক থেকে সরিয়ে নেয়। একে বলা হয় লিকুইডিটি শুকিয়ে যাওয়া। আচ্ছা। ওই 1 মিলি সেকেন্ডে যদি কোনো রিটেল স্ক্যাল্পার মার্কেট প্রাইজে সেল অর্ডার প্লেস করে, সে হয়তো চার্টে দেখছে দাম $2000 এবং আশা করছে ওখানেই ট্রেড এক্সিকিউট হবে। রাইট। কিন্তু $2000 তখন কোনো ক্রেতা নেই। লিকুইডিটি না থাকায় অর্ডারটা স্বয়ংক্রিয়ভাবে স্লিপ করে গিয়ে পরবর্তী যে দামে ক্রেতা আছে হয়তো $1995 গিয়ে এক্সিকিউট হয়।
সর্বনাশ! তার মানে আপনি বাসে ওঠার জন্য পা বাড়ালেন আর বাসটা হঠাৎ 1 ফুট সামনে এগিয়ে গেল, আপনি সোজা রাস্তায় আছড়ে পড়লেন। হ্যাঁ, একদম পারফেক্ট উদাহরণ। আর স্প্রেড থেকে কয়েক পিপস লাভের আশায় থাকা স্ক্যাল্পারের এক স্লিপেজেই পুরো সপ্তাহের লাভ শেষ হয়ে গেল। ঠিক তাই। আর এই ধরনের পরিস্থিতিতেই রিটেল ট্রেডাররা সবচেয়ে বেশি মনস্তাত্ত্বিক ভুলগুলো করে বসে। ট্রেডলকারের গাইডে সাধারণ 10টি ভুলের তালিকা দেওয়া হয়েছে। হ্যাঁ, যেমন কোনো প্ল্যান না থাকা, লিভারেজ বুঝতে না পারা, রাইট, ওভার ট্রেডিং করা এবং জেতার পর অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে নিয়মের বাইরে চলে যাওয়া, এগুলো প্রতিরোধের জন্য ট্রেডলকার একটি বাধ্যতামূলক 60 সেকেন্ডের প্রি ট্রেড অডিটের পরামর্শ দিয়েছে। 1 মিনিট দাঁড়ান, হ্যাঁ, এখানে তো বড় ধরনের একটা লজিক্যাল ফাঁক আছে বলে মনে হচ্ছে। একটা স্ক্যাল্পারের মূল চার্টই হলো 5 মিনিটের, তার সিদ্ধান্ত নেওয়ার উইন্ডো থাকে কয়েক সেকেন্ডের। সেখানে সে যদি ট্রেড বাটন ক্লিক করার আগে 60 সেকেন্ড ধরে বসে বসে চিন্তা করে, আমার কি বোরিং লাগছে, আমি কি ইমোশনাল হয়ে পড়েছি, তাহলে তো ট্রেডের উইন্ডোই গায়েব হয়ে যাবে। হ্যাঁ, পয়েন্ট আছে। একজন স্ক্যাল্পারের জন্য এই 60 সেকেন্ডের অডিট তো পুরোপুরি স্ববিরোধী এবং আত্মঘাতী একটা কাজ, তাই না? আপাতদৃষ্টিতে এটা স্ববিরোধী মনে হওয়াই স্বাভাবিক, কিন্তু ট্রেড লকার আসলে রানিং বা লাইভ ট্রেডের মাঝখানে এন্ট্রি পয়েন্টে দাঁড়িয়ে এই অডিটের কথা বলছে না। ও আচ্ছা, তাহলে এটি হলো ট্রেডিং সেশন শুরুর আগের একটা সাইকোলজিক্যাল ফিল্টার বা প্রস্তুতি পর্ব। মার্কেট খোলার আগে চার্টে বসার ঠিক পূর্ব মুহূর্তে ট্রেডারকে এই 1 মিনিট সময় নিতে হবে নিজের মানসিক অবস্থা যাচাই করার জন্য। ও আচ্ছা, মানে লাইভ মার্কেটে নয়। না, একবার যখন সেশন শুরু হয়ে যাবে এবং ট্রেড আইডেন্টিফাই করা হবে, তখন আর ভাবার সময় নেই, তখন কেবল রোবটের মতো এক্সিকিউশন করতে হবে। তার মানে আসল লড়াইটা শুধু চার্টের সাথে নয়, নিজের সাইকোলজির সাথেও। একদম। কিন্তু এই রিটেল ট্রেডাররা যখন ম্যানুয়াল মাউস ক্লিক আর সাইকোলজি নিয়ে লড়ছে, তখন বাজারের আসল ইকোসিস্টেমে তারা আসলে কাদের বিরুদ্ধে খেলছে? অনেক বড় খেলোয়াড়দের বিরুদ্ধে। ডেসিমাস ক্যাপিটাল মার্কেটসের একাডেমিক পেপারটা যদি আমরা দেখি, সেখানে পরিষ্কার বলা আছে যে ইকুইটি মার্কেটের 50%-এরও বেশি ভলিউম আসে এই প্রাতিষ্ঠানিক হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং বা HFT থেকে। হ্যাঁ, রিটেল স্ক্যাল্পারে বনাম HFT অ্যালগরিদম, এটি কোনোভাবেই সমানে সমানে লড়াই নয়। এই প্রাতিষ্ঠানিক অ্যালগরিদমগুলো মাইক্রোসেকেন্ড বা ন্যানো সেকেন্ডের গতিতে কাজ করে। বাপরে! পেপারটিতে খুব বিস্তারিতভাবে দেখানো হয়েছে কিভাবে এই HFT ফার্মগুলো রেগুলেশন NMS এর মতো আইনি কাঠামোর ফাঁকফোকর ব্যবহার করে। এই রেগুলেশন NMS বিষয়টা একটু খোলসা করা দরকার। আইন তো তৈরি হয় মার্কেটকে রেগুলেট করার জন্য, সেখানে এরা ফাঁকফোকর ব্যবহার করে কিভাবে? রেগুলেশন NMS বা ন্যাশনাল মার্কেট সিস্টেম তৈরি হয়েছিল মূলত সাধারণ বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে। এর একটি নিয়ম হল ব্রোকারকে সবসময় বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে সবচেয়ে সেরা দামে ক্লায়েন্টের অর্ডার এক্সিকিউট করতে হবে। আচ্ছা, ভালো কথা। কিন্তু এর ফলে মার্কেট বিভিন্ন ছোট ছোট এক্সচেঞ্জে খণ্ডিত হয়ে যায়। HFT ফার্মগুলো ঠিক এই জায়গাতেই সুযোগটা নেয়। কিভাবে? তারা নিউ জার্সি থেকে শিকাগো পর্যন্ত ডেডিকেটেড মাইক্রোওয়েভ টাওয়ার বসিয়ে ডেটা ট্রান্সমিশনের সময় কয়েক মাইক্রোসেকেন্ড কমিয়ে আনে। শুধু কয়েক মাইক্রোসেকেন্ডের জন্য মাইক্রোওয়েভ টাওয়ার? হ্যাঁ, যখন রিটেল ট্রেডারের একটা বড় বাই অর্ডার এক্সচেঞ্জ এতে পৌঁছায়, HFT অ্যালগরিদম সেটা আগেই দেখে ফেলে। আচ্ছা। ট্রেডারের অর্ডার এক্সচেঞ্জ বিতে পৌঁছানোর আগেই অ্যালগরিদম বিদ্যুতের গতিতে এক্সচেঞ্জ বিতে গিয়ে সব সস্তা শেয়ার কিনে নেয় এবং রিটেল ট্রেডারের কাছে সামান্য বেশি দামে বিক্রি করে স্প্রেডটা পকেটে পড়ে। একে বলা হয় লেটেন্সি আর্বিট্রাজ। এটা তো সাংঘাতিক। তার মানে এটা অনেকটা অনলাইনে ডায়াল আপ ইন্টারনেট ব্যবহার করে এমন কারোর সাথে শুটিং গেম খেলার মতো, যে কিনা সরাসরি গেমের সার্ভারের ভেতরেই বসে আছে। হ্যাঁ, একদম পারফেক্ট অ্যানালজি। শুধু তাই নয়, সে আগে থেকেই দেখতে পাচ্ছে আমি কোথায় গুলি করতে যাচ্ছি। হ্যাঁ, আর এর চেয়েও একটা বড় মেকানিজম আছে, যাকে বলা হয় রিবেট ক্যাপচার। সেটা আবার কি? এক্সচেঞ্জগুলো বাজারে লিকুইডিটি বজায় রাখার জন্য মেকার টেকার ফি মডেল ব্যবহার করে। যে ট্রেডার লিমিট অর্ডার দিয়ে লিকুইডিটি তৈরি করে, তাকে এক্সচেঞ্জ প্রতি শেয়ারে 1 সেন্টের ভগ্নাংশ রিবেট বা ইনসেন্টিভ দেয়। আচ্ছা, মানে রিওয়ার্ড দেয়। হ্যাঁ, HFT ফার্মগুলো মিনিটে লক্ষ লক্ষ অর্ডার প্লেস করে এবং মার্কেট মুভ করার আগেই তা ক্যান্সেল করে দেয়, শুধু এই মাইক্রো রিবেটগুলো সংগ্রহ করার জন্য।
কোনো রিটেল ট্রেডারের পক্ষে ম্যানুয়ালি এই লেভেলে প্রতিযোগিতা করা আক্ষরিক অর্থেই অসম্ভব। এ কারণেই কি এক্সপার্টরা সবসময় পরামর্শ দেন যে হাইলি লিকুইড পেয়ার ছাড়া রিটেল ট্রেডারদের স্ক্যাল্পিং করা উচিত নয়? অবশ্যই। ইউরো ইউএসডি বা জিবিপি ইউএসডির মতো হাইলি লিকুইড ফরেক্স পেয়ার বা অ্যাপলের মতো স্টকে এত বিশাল ভলিউম থাকে যে একটি বা দুটি এইচএফটি অ্যালগোরিদমের পক্ষে পুরো স্প্রেড ম্যানিপুলেট করা কঠিন হয়ে যায়। বুঝতে পারছি। যেখানে লিকুইডিটি কম সেখানে স্প্রেড ওয়াইড বা চওড়া থাকে এবং সেখানে এই অ্যালগোরিদমগুলো রিটেল ট্রেডার্সদের সহজেই ধ্বংস করে দিতে পারে। তার মানে এইচএফটি ফান্ডগুলো গতির সুবিধা নিয়ে রিটেল ট্রেডার্সদের এক্সপ্লয়েট বা শোষণ করছে। হ্যাঁ, কিন্তু সিস্টেমকে এক্সপ্লয়েট করার উপায় শুধু গতি বা অ্যালগোরিদম নয়। ঐতিহাসিকভাবে দেখলে এই স্ক্যাল্পিং শব্দের পেছনের গল্পটা আইনের চোখে আরও অনেক বেশি অন্ধকার। ঠিক। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? স্ক্যাল্পিং কি শুধুই ট্রেডিং, নাকি এর কোনো অপরাধমূলক দিকও আছে? আমাদের উইকিপিডিয়ার সূত্রটি স্ক্যাল্পিংয়ের সম্পূর্ণ ভিন্ন একটি আইনি সংজ্ঞার দিকে আলো ফেলেছে। হ্যাঁ, ট্রেডিং মেকানিজমের বাইরে আইনি দৃষ্টিকোণ থেকে ১৯৪০ সালের ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার্স অ্যাক্ট অনুযায়ী স্ক্যাল্পিং বলতে সরাসরি এক ধরনের ফ্রড বা জালিয়াতিকে বোঝানো হয়। জালিয়াতি? হ্যাঁ, এটি কোনো স্প্রেড বা অ্যালগোরিদমের খেলা নয়, এটি হলো আস্থার লঙ্ঘন বা মার্কেট ম্যানিপুলেশন। এই জালিয়াতির মেকানিজমটা ঠিক কিভাবে কাজ করে? এটি মূলত পাম্প অ্যান্ড ডাম্প স্কিমের একটি সূক্ষ্ম রূপ। ধরুন একজন পরিচিত ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা বর্তমান সময়ের কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার গোপনে কোনো পেনি স্টক বা কম লিকুইডিটির শেয়ার খুব সস্তায় কিনে রাখলেন। আচ্ছা। এরপর তিনি তার নিউজলেটার বা ভিডিওতে সেই শেয়ারটিকে অত্যন্ত লাভজনক হিসাবে প্রমোট করতে শুরু করলেন। আর তার ফলোয়াররা যখন অন্ধভাবে সেই স্টকে ঝাঁপিয়ে পড়বে, তখন স্বাভাবিকভাবেই ডিমান্ড বেড়ে গিয়ে দাম হু হু করে বাড়তে থাকবে। ঠিক। এবং দাম যখন শীর্ষে পৌঁছাবে তখন সেই প্রমোটার তার নিজের কেনা শেয়ারগুলো ওই ফলোয়ারদের কাছেই উচ্চ মূল্যে বিক্রি করে বিপুল লাভ নিয়ে বেরিয়ে যাবেন। আর তারপর? যখন প্রমোটিং বন্ধ হয়ে যাবে তখন দাম ধসে পড়বে এবং সাধারণ মানুষ তাদের পুরো বিনিয়োগ হারাবে। উইকিপিডিয়ায় SEC বনাম ক্যাপিটাল গেইনস রিসার্চ ব্যুরো নামের একটা বিখ্যাত মামলার বিস্তারিত উল্লেখ আছে। মামলাটা কি নিয়েছিল? ৬০-এর দশকের ওই মামলায় ইউএস সুপ্রিম কোর্ট পরিষ্কার রায় দেয় যে একজন ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার যদি ক্লায়েন্টদের কোনো শেয়ার কেনার পরামর্শ দেওয়ার আগে নিজে সেই শেয়ার কিনে রাখেন এবং পরে তা বিক্রি করে ব্যক্তিগত লাভ করেন, তবে সেটি একটি শাস্তিযোগ্য অপরাধ। ও আচ্ছা। আইনের ভাষায় এই প্রতারণামূলক কাজটাকেই মূলত স্ক্যাল্পিং বলা হয়। তাহলে আমরা পুরো বিষয়টিকে যদি এক সুতোয় গাঁথি, আজকের এই বিশ্লেষণে স্ক্যাল্পিংয়ের ৩টি ভিন্ন রূপ আমাদের সামনে উঠে এলো। প্রথমত, এটি রিটেল ট্রেডারদের জন্য একটি তীব্র মানসিক চাপের এবং গাণিতিক নির্ভুলতার খেলা, যেখানে বিড আস্ক স্প্রেড এবং স্লিপেজের বিরুদ্ধে লড়াই করতে হয়। রাইট। দ্বিতীয়ত, প্রাতিষ্ঠানিক পর্যায়ে এটি হল রেগুলেশন NMS-এর ফাঁকফোকর ব্যবহার করে হাই ফ্রিকোয়েন্সি অ্যালগোরিদমের মাধ্যমে মাইক্রোসেকেন্ডের ল্যাটেন্সি আরবিট্রেজ। একদম। এবং তৃতীয়ত, আইনি সংজ্ঞায় এটি হল ক্লায়েন্টের ভরসার সুযোগ নিয়ে মার্কেট ম্যানিপুলেশনের মাধ্যমে ব্যক্তিগত ফায়দা লোটার একটি জালিয়াতি। মার্কেট বা বাজারের সূক্ষ্ম মেকানিজমগুলো না জানলে যারা বিনিয়োগ করেন তারা কত সহজেই যে ভুল পথে পা বাড়াতে পারে, এই ৩টি রূপ তারই সবচেয়ে বড় প্রমাণ। আসলেই মেকার টেকার ফি মডেল কিভাবে কাজ করে, কিংবা লিকুইডিটি শুকিয়ে গেলে কিভাবে স্লিপেজ তৈরি হয়,